আড়াআড়ি, কিন্তু তখন কারো দৃষ্টি পড়েনি। আজকে হামের মতো ঘটনা ঘটলো। আপনারা জানেন যে 2030 সালের মধ্যে শূন্য মাত্র মৃত্যু হার আমাদেরকে যেতে হবে। আপনারা জানেন কল্পনার ক্ষেত্রে অপূর্ণ চাহিদার হারও শূন্যে নিয়ে যেতে হবে, এবং একই সাথে দেখা যায় বাল্য বিয়ে বা চাইল্ড ম্যারেজের মতো যে ব্যাপারটি রয়েছে সেগুলো তো 2030-এর মধ্যে নিয়েছে। আমি দেখতে চাই এক বছরের বাজেটে এই জায়গাগুলোতে কোনো ইম্প্যাক্ট পড়লো কিনা। আমি বিয়ন্ড নাম্বারসের অবশ্যই পক্ষে, কিন্তু পাশাপাশি দেখতে হবে যে আমার টার্গেট ওরিয়েন্টেড জায়গাগুলোতে অগ্রগতি হচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আপনারা জানেন যে প্রতি 2 জন শিশু একজনের বিয়ে হয়ে যায় 18 বছরের আগে, প্রতি 4 জনের একজনের মা হয়ে যায় 18 বা 19 বছরের মধ্যে। আপনারা জানেন যে পরিবার পরিকল্পনার যে হার, এটাতে দেখেন যে বৈদ্যুতিক ব্যবহার 4% সম্প্রতি কমে গেছে 2025 সালের যে বেক্সের সার্ভে। টিএফআর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশে অত্যন্ত সাকসেসফুল স্টোরি ছিল ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে, সমগ্র প্রজনন হার যাকে বলি, সেটিও এখন বেড়ে, যেখানে আমাদের 2015-এর মধ্যে 2.1-এ পৌঁছানোর কথা ছিল, সেটা এখন 2.4-এ চলে গেছে। আমরা কিন্তু উল্টো পথে যাচ্ছি। ডেমোগ্রাফি সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু ডেমোগ্রাফিক মেটার্স, এই ফ্যামিলি প্ল্যানিং এর জায়গাটায় গুরুত্বের সাথে এখনো বিবেচনা করছে না। আমরা জনমিতিক লভ্যাংশ অর্জন করতে পারবো না বাল্য বিয়ের মতো বিষয়কে অ্যাড্রেস না করতে পারলে। 2030 আমাদের টার্গেটের মাত্র 4 বছর সময় আছে। এই 4 বছরের মধ্যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো কি? আমি যেটি দেখতে পাচ্ছি বাজেটে যখন হেলথ অ্যালোকেশন হচ্ছে, তা আপনারা জানেন যে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ ভাগ করা আছে, এরপরে আবার এডিপি আলাদা ভাগ করে বরাদ্দ দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি না ওই জায়গাতে সিগনিফিকেন্ট প্রপোর্শন হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং এ বেড়েছে কিনা। সেই জায়গাতে যদি বন্টন না করি, তাহলে কন্ট্রাসেপশনস যদি ফ্রি লেভেলে অ্যাভেলেবল না থাকে, অ্যাডোলেসেন্স প্রেগন্যান্সি জায়গাগুলো যদি অ্যাড্রেস না করতে পারি, বাল্য বিয়ের মতো জায়গাগুলো যদি না ঠেকাতে পারি, তাহলে ড্রপ আউট ঘটবে এবং হায়ার স্কুলে যেতে পারবে না, এবং একই সাথে লেবার মার্কেটে অংশগ্রহণ নিশ্চিত হবে না। নারীর যে ক্ষমতায়নের যে জায়গাটা বলি বা জেন্ডার ডিভিডেন্ডের যে জায়গাগুলি বলি, সেটি কিন্তু ঘটবে না। বাজেট আমরা 1 বছরের খতিয়ান নিয়ে এখানে আলোচনা করছি। আমি দেখতে চাই দীর্ঘমেয়াদী প্রেক্ষাপটে কি পরিবর্তন আসছে। আমি বাংলাদেশে আশাবাদী হতে চাই, কিন্তু এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি না যে বাজেটের মধ্যে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি পপুলেশন রেসপন্সিভ বাজেট দেখতে চাই। আপনারা বিভিন্নভাবে আউটকাম বলেন, যে পারফরমেন্স বাজেটিং, আউটকাম বাজেটিং, জেন্ডার রেসপন্সিভ বাজেটিং। আমি জনসংখ্যা বিজ্ঞানী হিসেবে আমি মনে করি পপুলেশন রেসপন্সিভ বাজেট হওয়া দরকার, এবং এই জায়গাতে বন্টন করে সংখ্যা রাখে, যে এই যেটা বললাম তার জন্য দরকার সঠিক উপাত্ত। সেই সঠিক উপাত্ত যদি আমরা না করতে পারি, এখানে ডক্টর রাজ্জাক উপস্থিত আছেন, আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল একটা কমিশন গঠন করেছিল, মানে কমিশন বলবো না, এটা একটা টাস্ক ফোর্স করেছিল। সেই টাস্ক ফোর্সের আমিও সদস্য ছিলাম। আমরা প্রায় দীর্ঘ সময় 4 মাস 5 মাস খেটে এবং পরিশ্রম করে একটা বিবিএস কে একটা টাস্ক ফোর্সের একটা সুপারিশ দিয়েছিলাম। এই সুপারিশগুলো একটাও বাস্তবায়ন হয়নি, এখনো আসেনি। বাংলাদেশের যে উপাত্ত, সামনের যে বাজেটগুলো হবে, আমাদের তো গুণগত পরিবর্তনের দিকে যেতে হবে। এই রিপোর্টটি কেউ বাস্তবায়ন করছে না, তাহলে কেন এই কাজগুলো করলাম? এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট যারা ছিল তাদেরও দায়িত্ব ছিল। বর্তমান সরকারকে আমি বলবো যে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করার জন্য। যাই হোক, বাজেটের আলোচনায় যেহেতু বলছিলাম, জিলুর ভাই আমাকে থামিয়ে দিবেন আমার সময় যদি চলে যায়। আমি আমার মূল কথাটা মনে হয় বলে ফেলেছি, যে আমার মনে হয় যে আমরা বাজেটের আকার বৃদ্ধি করছি।